নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য দুটি ছোট ছোট অলৌকিক গল্প নিয়ে এলাম। দুটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রথম যে গল্পটি পড়ব সেটি হলো মালকোষ। বড়দা বলিল, ওস্তাদ কাফি খাঁর সেতার শুনেছ? ক্লাবের পাঠাগারে আমরা কয়েকজন নীরবে বসিয়া সাময়িক পত্রিকার পাতা উল্টাইতেছিলাম। অমূল্য পত্রিকা হইতে চোখ তুলিয়া কিছুক্ষণ ভ্রুকুটি করিয়া রহিল, তারপর বলিল, মতলবটা কি? নতুন আষাঢ়ে গল্প তৈরি করেছ, তাই শোনাতে চাও? বড়দা কর্ণপাত করিল না, গল্প আরম্ভ করিয়া দিল। পুজোর ছুটিতে শ্বশুরবাড়ি গিয়েছিলাম। আমার ছোট শালা শুভেন্দুর ভারী গান বাজনার শখ। একদিন আমাকে বলল, জামাইবাবু, ওস্তাদ কাফি খাঁর সেতার শুনতে যাবেন? ওস্তাদজি আমাকে খুব ভালোবাসেন, কয়েকদিনের জন্য শহরে এসেছেন, ডাকবাংলোতে আছেন। আমি খবর পেয়েই ছুটে গিয়েছিলাম। তিনি বললেন, আজ রাত্রে যখন আর কেউ থাকবে না তখন বাজনা শোনাবেন। যাবেন আপনি আমার সঙ্গে? নেই কাজ তো খৈভাজ। উচ্চাঙ্গ গান বাজনার প্রতি আমার বিশেষ আসক্তি নেই। ধ্রুপদ, চৌতাল, ধামার, দশকুশি বুঝি না। রবীন্দ্রসঙ্গীতেই আমার আত্মা পরিতুষ্ট। কিন্তু বিনা মাসুলে যখন এত বড় একজন ওস্তাদের বাজনা শোনার সুযোগ হয়েছে, তখন ছাড়ি কেন? বললাম, আচ্ছা যাব। রাত্রি আন্দাজ 9টার সময় খাওয়া দাওয়া সেরে ডাকবাংলোতে উপস্থিত হলাম। জায়গাটা বেশ নিরিবিলি। পাঁচিল ঘেরা উঁচু ভিতের বাড়ি, বাড়ির সামনে 4 ফুট উঁচু চাতাল। এই চাতালের ওপর আলোয়ান গায়ে দিয়ে একটি বৃদ্ধ বসে আছেন। তার পাশে একটি সেতার শোয়ানো রয়েছে। পরিষ্কার চাঁদের আলোয় ওস্তাদজিকে দেখলাম। লম্বা একহারা চেহারা, মাথায় পাকা বাবরি চুল, চিবুকে ত্রিকোণ দাড়ি। বয়স অনুমান করা শক্ত, তবে 70-এর কাছাকাছি। শ্যালক ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। ওস্তাদজি স্নিগ্ধ স্বরে বললেন, হে এসো বাবা, সঙ্গে ওটি কে? শালা পরিচয় করিয়ে দিল। আমিও হেঁট হয়ে প্রণাম করলাম। ওস্তাদজিকে দেখে তিনি হিন্দু কি মুসলমান একথা মনে আসে না। মনে হয় তিনি একটি প্রশান্ত চিত্ত সাধক, সাধকের জাত নেই। শালা জিজ্ঞেস করল, আজ কেউ আসেনি? ওস্তাদজি একটু ম্লান হেসে বললেন, এসেছিল কয়েকজন রইস লোক। 0.5 ঘন্টা বাজনা শুনে বাহবা দিতে দিতে চলে গেল। কেউ কিছু বোঝে না। গুণীজনের পক্ষে অরসিকেষু রসস্য নিবেদনম কতখানি পীড়াদায়ক তা জানি বলেই নিজের কথা ভেবে মনে মনে সন্ত্রস্ত হয়ে উঠলাম। ওস্তাদজি যাতে আমার অজ্ঞতা ধরতে না পারেন সে বিষয়ে সতর্ক থাকা দরকার। ওস্তাদজি সেতারের উপর হাত রেখে শালাকে বললেন, কি শুনতে চাও বলো? শালা হাত জোর করে বলল, অনেক দিন আপনার মালকোষ শুনিনি। ওস্তাদজি আস্তে আস্তে সেতারটি কোলে তুলে নিলেন। আঙুলের মেরজাব পরে তারের ওপর মৃদু স্পর্শ করলেন। তারগুলি রনরন করে উঠল। তারপর তিনি সেতারের কানে মোচড় দিয়ে তারগুলি বেঁধে নিতে নিতে বললেন, এখন হেমন্তকাল, রাত্রি 2য় প্রহরও আরম্ভ হয়ে গিয়েছে। মালকোষ বাজাবার উপযুক্ত সময় বটে। চারিদিকে জ্যোৎস্না ঝিমঝিম করছে। দূর থেকে শহরের যেটুকু শব্দ আসছে তাও যেন দূরত্বের জন্য মোলায়েম হয়ে আসছে। ওস্তাদজি যন্ত্র বেঁধে নিয়ে বললেন, মালকোষ বাজাচ্ছি, একটা কথা বলে রাখি, যদি কিছু দেখতে পাও ভয় পেও না। ওস্তাদজি নিতান্ত সহজভাবেই কথাটা বললেন, কিন্তু আমি সচকিত হয়ে উঠলাম। ওস্তাদজি আমার দিকে চেয়ে বললেন, মালকোষ যদি শুদ্ধভাবে বাজানো যায় তাহলে জিন আসে। ওরা মালকোষ রাগ শুনতে বড় ভালোবাসে। জিন? আরব দেশের দৈত্য বিশেষ?
আমি ভূতপ্রেত নিয়ে অনেক নাড়াচাড়া করেছি, কিন্তু জিন জাতীয় জীবের সঙ্গে কখনো মোলাকাত হয়নি। ওরা আরব্য রজনীর কাল্পনিক প্রাণী এই ধারণায় ছিল। এখন মালকোষ শোনবার জন্য তারা আসতে পারে এই কথা ভেবে মনটা বেশ উৎসুক হয়ে উঠল। ওস্তাদজি বাজাতে শুরু করলেন। লক্ষ্য করলাম তাঁর হাতের আঙুলগুলো লোহার তারের মতো আঁকা বাঁকা, কঠিন, কিন্তু সেতারের তারের ওপর তাদের স্পর্শ কি নরম, যেন ফুলের বাগানে মৌমাছি গুঞ্জন করে বেড়াচ্ছে। তিনি প্রথমে খুব ঠায়ে বাজাতে শুরু করলেন, তারপর আস্তে আস্তে তালের গতি দ্রুত হতে লাগলো। আমি উচ্চ সঙ্গীতের সমঝদার নই, কিন্তু শুনতে শুনতে তন্ময় হয়ে গেলাম। কে যেন ওই সুরের মধ্যে ডুকরে ডুকরে মাথা কুটে কুটে কাঁদছে, যেন অব্যক্ত কণ্ঠে বলছে, হামারি দুঃখেরও নাহি ওরও। আমার শালা সত্যিকারের রসজ্ঞ লোক। সে মাথা নাড়ছে না, উরুতে তাল ঠুকছে না, ঘাড় নিচু করে স্থির হয়ে বসে আছে। আমিও একটা নিবিড় অনুভূতির মধ্যে ডুবে গেছি। এইভাবে কতক্ষণ কেটে গিয়েছে জানি না, বোধহয় 20-25 মিনিট হবে। একসময় অনুভব করলাম নাকে একটা গন্ধ আসছে। স্থানকাল বিবেচনায় গন্ধটা স্বাভাবিক নয়, শুকনো তামাক পাতার কড়া গন্ধ। এতক্ষণ অর্থনিমিলিত নেত্রে বাজনা শুনছিলাম, এখন চোখ আরেকটু খুলে এদিক ওদিক তাকালাম। কই, তামাক পাতা তো কোথাও নেই। ওস্তাদজি ঘাড় গুঁজে বাজিয়ে চলেছেন। শালা নিষ্কম্প বসে আছে, অন্য মানুষও কেউ আসেনি। তবে হঠাৎ নজর পড়ল চাতালের নিচে মাটির ওপর। বুকটা একবার গুড়গুড় করে উঠল। আমি বসেছিলাম 4 ফুট উঁচু চাতালের কিনারা ঘেঁষে। নিচে নজর পড়তেই বুঝলাম গন্ধটা কোথা থেকে আসছে। ঠিক চাতালের নিচেই একটা প্রকাণ্ড মানুষ উপুড় হয়ে শুয়ে আছে। চাঁদের আলোয় তার চেহারা পরিষ্কার দেখতে পাচ্ছি। নিকষের মতো কালো গায়ের রং, 8 হাত লম্বা তাগড়া শরীর, সর্বাঙ্গে লোহার শলার মতো রোঁয়া খাড়া হয়ে রয়েছে। 2 বাহু দিয়ে মাথাটা বেড়ে নিয়ে দৈত্য পড়ে আছে। ভূতপ্রেত দেখে ডরিয়ে ওঠার দিন আমার নেই, কিন্তু সাষ্টাঙ্গ প্রণামরত বিরাট দৈত্যটাকে দেখে বুকের রক্ত হিম হয়ে আসতে লাগলো। তারপর ঘাড় বেঁকিয়ে দেখি আমার ঠিক পিছনে আর একটা দৈত্য লম্বা হয়ে শুয়ে মালকোষ শুনছে। আর একটু হলে হাউমাউ করে উঠছিলাম আর কি, অতি কষ্টে সামলে নিলাম। তারপর চোখ বুজে বসে রইলাম। চোখ খুলে তাকাবার সাহস নেই, হয়তো দেখবো আরও কতগুলো 8 হাত লম্বা জিন ভূমিষ্ঠ হয়ে মালকোষ শুনছে। ভাই, আমি নানা জাতের ভূত দেখেছি, কিন্তু ভূতের গা দিয়ে তামাক পাতার গন্ধ বেরোয় এবং তারা উপুড় হয়ে শুয়ে মালকোষ শুনতে ভালোবাসে, এ কথা জানা ছিল না। আরব্য উপন্যাসেও কিছু লেখেনি, হয়তো আরব দেশের ভূত এমনিই হয়। মালকোষ সুরটা কিন্তু খাঁটি ভারতীয় সুর, তার আদি নাম মল্লকৌশিক। ওস্তাদজির বাজনা ধীরে ধীরে শেষ হয়ে আসছে, যেন একটা মর্মন্তুদ বিলাপ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ল। ওস্তাদজি কিছুক্ষণ সেইভাবে বসে রইলেন, তারপর আস্তে আস্তে সেতার নামিয়ে রাখলেন। আমি চোখ বুজে বসে বসে অনুভব করলাম তামাক পাতার গন্ধটা মিলিয়ে যাচ্ছে। ভয়ে ভয়ে এদিক ওদিক তাকালাম, কাউকে দেখতে পেলাম না। জিনেরা চলে গেছে। ওস্তাদজি আমার দিকে সপ্রশ্ন তাকিয়ে বললেন, ওরা এসেছিল নাকি? বললাম, এসেছিল। তিনি তৃপ্ত স্বরে বললেন, আজ বাজানো ভালো হয়েছে, মন বসে গিয়েছিল। তা তোমরা ভয় পাওনি তো? এতক্ষণে শালার ধ্যানভঙ্গ হলো। সে পকেট থেকে একটি রুমাল এবং একটি গিনি বার করলো। গিনি রুমালের উপর রেখে রুমাল ওস্তাদজির পায়ের কাছে রাখল। তারপর লম্বা হয়ে তাকে প্রণাম করল। তার ভূমিষ্ঠ প্রণামের ভঙ্গি দেখে মনে হলো সেও একটি ছোটোখাটো জিন। পরের গল্পটি হলো ফকির বাবা।
এটিও একটি অলৌকিক গল্প, শুনুন। মনে পড়ল ৩৫ বছর আগেকার কথা। আমি তখন মুঙ্গেরে ওকালতি করি। আমার বাবা জেলা কোর্টের বড় উকিল ছিলেন, তার গুটি ৩-৪ জুনিয়র, আমি ছিলাম তাদের মধ্যে সর্বকনিষ্ঠ। কাজকর্ম বিশেষ করতাম না, বাবার পিছন পিছন এক এজলাস থেকে অন্য এজলাসে ঘুরে বেড়াতাম। কখনো বা এজলাসে সাক্ষীর এজেহার লিখতাম এবং বেশিরভাগ সময় বার লাইব্রেরিতে বসে সমবয়স্ক উকিলদের সঙ্গে আড্ডা দিতাম। বার লাইব্রেরির আড্ডা সম্বন্ধে একটা কথা বলতে পারি, অনেক চক্রে আড্ডা দিয়েছি, কিন্তু এমন চোখা বুদ্ধি ও উইটের সংঘর্ষ আর কোথাও পাইনি। এ বিষয়ে আমার বিশ্বাস সব বার লাইব্রেরি সমান। আদালতের সরেজমিনে নানা জাতীয় মানুষের বিচিত্র সমাবেশ। অধিকাংশই পুরুষ, বাদী, প্রতিবাদী, আসামি, ফরিয়াদি, সাক্ষী, উকিল, মুন্সি, তদবিরকারী, পাটুয়ারি। কেউ ছোটাছুটি করছে, কেউ মোকদ্দমা জিতে ঢোল পিটোচ্ছে, কেউ হেরে গিয়ে গাছতলায় গালে হাত দিয়ে বসে আছে। ক্রোধ, লোভ, কুটিলতা, হতাশা, জয়োল্লাস, কত রকমের যে মনোভাব এই আদালত নামক ভূখণ্ডের মধ্যে তাল পাকাচ্ছে তার ইয়ত্তা নেই। কোনোটাই কিন্তু উচ্চাঙ্গের মনোবৃত্তি নয়। এই জনাবর্তের মধ্যে একটি লোককে মাঝে মাঝে দেখতে পেতাম যার সঙ্গে আদালতের বাতাবরণের কোনো মিল নেই। তাকে লোকে বলতো ফকির বাবা। ইয়া সন্ডা চেহারা, নিকষের মতো গায়ের রং, মাথায় এক মাথা তৈল চিক্কন বাবরি চুল, অল্প দাড়ি আছে, মাংসল মুখে, সামনের দুটো দাঁত ভাঙা, কিন্তু হাসিটি প্রাণ খোলা, কপালে সিঁদুরের ফোঁটা, চোখ দুটিও ওই ফোঁটার মতোই রক্তবর্ণ। কী শীত কী গ্রীষ্ম, একটা কালো কম্বল তার চওড়া কাঁধে পাট করা থাকতো, পরনে লুঙ্গি, কখনো সেই সঙ্গে একটা গেঞ্জি। লোকটিকে দেখে আমার মনে হতো সে আদৌ মুসলমান ছিল, তারপর তান্ত্রিক সাধনা আরম্ভ করেছিল। তার ফকির বাবা নাম, সেটা থেকেও তাই মনে হয়, কিন্তু এ আমার আন্দাজ মাত্র, তার গোটা পরিচয় কোনোদিন জানতে পারিনি। ফকির বাবা আদালতে আসতো টাকা রোজগার করতে। তার টাকা রোজগারের প্রক্রিয়া আমি স্বচক্ষে দেখেছিলাম। আদালতের খোলা জায়গায় ভিড়ের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে সে হঠাৎ একটা লোকের হাত ধরে বলতো, তুই যদি আগে 5টা টাকা দিস তোকে মামলা জিতিয়ে দেব। কাউকে কখনো অস্বীকার করতে দেখিনি, বরং পরম আহ্লাদিত হয়ে টাকা দিত। আশ্চর্য এই যে যারা টাকা দিত তারা কখনো মোকদ্দমায় হারত না। আবার দেখেছি কত লোক ফকির বাবাকে 100-200 টাকা নিয়ে ঝুলোঝুলি করছে, বলছে বাবা আমাকে মোকদ্দমা জিতিয়ে দাও, কিন্তু ফকির বাবা টাকা নেননি, বলেছে তোর টাকা নেব না। আমার বিশ্বাস ফকির বাবার একটা দৈব শক্তি ছিল, খুব নিম্ন স্তরের সিদ্ধাই, যার দ্বারা সেই লোকের মুখ দেখে তার ভবিষ্যৎ জানতে পারত। আমাকে একবার একটা এজলাসের বারান্দায় ঘোরাঘুরি করতে দেখে বলেছিল, তুই এখানে কী করছিস, যা ভাগ, পালা। তখন তার কথার মানে বুঝিনি। 2-4 দিন আদালতে ঘুরে বেড়িয়ে কিছু টাকা সংগ্রহ করে ফকির বাবা ডুব মারত, আবার 2-4 মাস পরেই ঠিক ফিরে আসতো। যে ঘটনা আজ মনে পড়ল সেটা ঘটেছিল গ্রীষ্মকালের একটি অপরাহ্নে। তখন বোধহয় সকালে আদালত বসছে, বিকেলবেলা বাড়িতে মক্কেল আসে। মনে আছে বিকেল আন্দা 4টের সময় বাবা অফিস ঘরে এসে বসেছেন, আমিও এসেছি। আর এসেছেন বাবার প্রধান জুনিয়র শ্রী নিরাপদ মুখোপাধ্যায়। নিরাপদ দাদা পরবর্তীকালে রাজনীতির ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন, তখন জুনিয়র উকিল ছিলেন, আমাদের পাশের বাড়িতে থাকতেন। মক্কেল তখনও কেউ আসেনি, সদর দরজা ভেজানো আছে। বাবা আর নিরাপদ দাদা টেবিলের 2 পাশে বসে বিশ্রামভালাপ করছেন। টেবিলের ওপর নথিপত্র, ভারী ভারী আইনের বই ছড়ানো রয়েছে। হঠাৎ সদর দরজায় ঠেলা দিয়ে ঘরে ঢুকলো ফকির বাবা। সেই সাজোয়ান চেহারা, সেই কাঁধে কম্বল, সেই গাল ভরা হাসি। অনেক দিন তাকে আদালতে দেখিনি, আমাদের বাড়িতে তার পদার্পণও এই প্রথম। বাবা অবাক হয়ে চেয়ে রইলেন। ফকির বাবা তাঁর চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালো, বলল, উকিল সাহেব 2 টাকা দাও। বাবা বললেন, তুমি টাকা কী করবে?
সে ফোকলা মুখে হেসে সপ্রতিভভাবে বলল, মদ খাবো। বাবা দোনামোনা করতে লাগলেন। টাকা দিলেন না, কিন্তু দেব না বলে তাকে হাঁকিয়েও দিলেন না। বাবার মনে বোধহয় সংশয় জেগেছিল যে ব্যক্তি মদ খাওয়ার জন্য টাকা চায় তাকে টাকা দেওয়া উচিত কিনা। নিরাপদ দাদা এই সময় কথা বললেন। তিনি সে সময় একটু নাস্তিক গোছের লোক ছিলেন। বললেন, ফকির সাহেব, তুমি তো সাধু সজ্জন ব্যক্তি, ভূত দেখাতে পারো? ফকির বাবা তৎক্ষণাৎ তাঁর দিকে ফিরে বললেন, হ্যাঁ পারি। ক্ষণেকের জন্যে বিমোড় হয়ে গেলাম। বলে কি লোকটা, ভূত দেখাবে? নিরাপদ দাদা বললেন, দেখাও ভূত, কিন্তু খাঁটি ভূত দেখাতে হবে, বুজরুকি চলবে না। ফকির বাবা বলল, এমন ভূত দেখাবো পিলে চমকে যাবে। একটা সাদা কাগজ দাও। নিরাপদ দাদা একটা সাদা কাগজ টেবিল থেকে নিয়ে তার দিকে এগিয়ে দিলেন। ফকির বাবা কাগজ স্পর্শ করল না, কেবল কাগজের দিকে এক দৃষ্টে চেয়ে রইল। তারপর বলল, হয়েছে, এবার কাগজটা চাপা দিয়ে রাখো। নিরাপদ দাদা একটা ভারী বইয়ের তলায় কাগজ চাপা দিয়ে রাখলেন। ফকির বাবা তখন চেয়ার টেনে বসলো। নিতান্ত সহজভাবে এ কথা সে কথা বলতে লাগলো। কথাগুলো এতই সাধারণ যে আজ আর তার একটি কথা মনেও নেই। 5 মিনিট পরে ফকির বাবা গালগপ্প থামিয়ে বলল, এবার কাগজটা বের করে দেখো। নিরাপদ দাদা বইয়ের তলা থেকে কাগজ বের করলেন। কাগজ দেখে সত্যি পিলে চমকে উঠল। তার উপর আঁকা রয়েছে এক বিকট ভয়ঙ্কর চেহারা। ছেলে মানুষদের ভয় দেখানো রাক্ষস কক্ষসের চেহারা নয়, এমন একটা জীবন্ত হিংস্র কদর্যতা আছে ওই চেহারায় যে বয়স্ক মানুষেরও বুক গুড়গুড় করে ওঠে। আমরা মোহগ্রস্তের মতো তাকিয়ে রইলাম। ফকির বাবা অট্টহাস্য করল। তারপর বলল, দেখলে ভূত, এবার চাপা দিয়ে রাখো। নিরাপদ দাদা যন্ত্রচালিতের মতো কাগজখানা আবার বই চাপা দিলেন। ফকির বাবা পিতৃদেবের দিকে হাত বাড়িয়ে বললেন, টাকা দাও। বাবা নিঃশব্দে 2টি টাকা দেরাজ থেকে বের করে তার হাতে দিলেন। ফকির বাবা গাল ভরা হাসি হাসতে হাসতে চলে গেল। আমরা কিছুক্ষণ নির্বাক হয়ে রইলাম। তারপর নিরাপদ দাদা দ্বিতীয়বার চাপা দেওয়া কাগজখানা বের করলেন। দেখা গেল কাগজে ভূতের চেহারা নেই, সাদা কাগজ আবার সাদা হয়ে গেছে। শুনছিলেন আজকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 2টি অলৌকিক গল্প, প্রথমটি মালকোষ এবং পরেরটি ফকির বাবা। কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম নানান স্বাদের গল্প শুনবার জন্য, আবৃত্তি শুনবার জন্য, আবৃত্তি সংক্রান্ত আলোচনা এবং শ্রুতি নাটক ইত্যাদি শুনবার জন্য আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।